ভয়েস অফ আমেরিকার সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন ডক্টর ইউনূস, যে সাক্ষাৎকারে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন। এই কথাটা তার দিক থেকে আসা খুবই প্রেডিক্টেবল ছিল, কারণ নির্বাচন কবে হবে তার একটা বেসিক রোড ম্যাপ আমরা সেনাপ্রধানের কাছ থেকে শুনেছিলাম। এবং এটা শোনার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে সরকারের অবস্থান কি। আমি আমার একাধিক ভিডিওতেও বলেছি যে এই ব্যাপারে সরকারকে তার অবস্থান নিশ্চিত করতে হবে, কারণ সেনাপ্রধান সরকারের অংশ, কোনো সন্দেহ নাই, কিন্তু সেটা উপদেষ্টা পরিষদের অংশ তিনি নন। আবার তিনি এমন একটা জায়গায় এই মুহূর্তে আছেন, এমন তার পরিস্থিতি আছে, তার কথাটাকে খুব উড়িয়ে দেওয়ারও ব্যাপার নেই। সুতরাং সরকারকে তার অবস্থান ক্লিয়ার করা দরকার আছে, এবং সেটা করেছেন ডক্টর ইউনূস। এবং সেটার কারণে একটা প্রশ্ন হয়তো মাথাচাড়া দিতে পারে আমাদের কারো কারো মনে, এই দুইজনের মধ্যে কোনো রকম মতদ্বৈততা, মতভিন্নতা বা মতবিরোধ আছে কিনা। আসবো সেই জায়গায়, কি বলেছেন এবং সেটার ভিত্তিতে আমাদের কি মনে হতে পারে। তার আগেই যে ইন্টারভিউটা ভয়েস অফ আমেরিকাকে ডক্টর ইউনূস দিয়েছেন, তাতে ইন্টারেস্টিং কয়েকটা জিনিস আছে। আমি ইন্টারভিউটা ভিডিও পাওয়া যায়, আপনারা দেখে নেবেন। ওখানে যিনি প্রশ্নকর্তা ছিলেন, তিনি ডক্টর ইউনূসকে নানাভাবে প্রশ্ন করে বিপদে ফেলতে চেষ্টা করেছেন। মানে ভয়েস অফ আমেরিকা এর আগে আমরা দেখেছি এই প্রতিষ্ঠানটার যিনি দায়িত্বে আছেন সম্ভবত শতরূপা বড়ুয়া, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা তিনি ইভেন অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীকে যেভাবে প্রশ্ন করেছেন, অত্যন্ত তৃতীয় শ্রেণীর বিটিভি ধরনের ইন্টারভিউ নিয়েছেন। বাংলাদেশে যেসব তথাকথিত সংবাদ সম্মেলন হয় সেরকম। সেই জায়গায় আজকে যিনি গেছেন, আমি অবশ্যই এটা পছন্দ করেছি, কারণ ডক্টর ইউনূসকে তারা চেষ্টা করেছেন চাপে ফেলতে, এবং চমৎকারভাবে তিনি রেসপন্ড করেছেন অনেকগুলো ক্ষেত্রে। এখানে নানান রকম ইস্যু ছিল, পাকিস্তানের সাথে সম্পর্ক, যেগুলো শুনতে এক ধরনের বিব্রতকর লাগতে পারে কারো কারো কাছে, জামায়াতের রাজনীতি, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা, এবং সেই ভাস্কর্য ভেঙে ফেলা এই জিনিসগুলো নিয়ে উনি অত্যন্ত, যখন প্রয়োজন হয়েছে, টাফ জবাব দিয়েছেন। একটা জিনিস একটু সিগনিফিক্যান্ট লেগেছে আমার কাছে এখানে, সেটা হলো রোহিঙ্গা প্রশ্নে ডক্টর ইউনূস রোহিঙ্গাদেরকে কিন্তু শরণার্থী শব্দটা ব্যবহার করেছেন, এবং আমরা জানি এতদিন পর্যন্ত শরণার্থী শব্দটা ব্যবহার করা হতো না। এবং তিনি বলেছেন আবার যদি রোহিঙ্গাদেরকে এই দেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হয়, তাদেরকে বাংলাদেশ গ্রহণ করবে। এর আগে আমরা শরণার্থী বলিনি, কারণ শরণার্থী কাউকে বলা মানেই হচ্ছে তাকে কতগুলো অধিকার দেয়া। ডক্টর ইউনূস শরণার্থী বলার মাধ্যমে আমি ধারণা করি তাদের সেই স্ট্যাটাস দেওয়া হচ্ছে, এবং আন্তর্জাতিকভাবে তিনি বলেছেন যে জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে গিয়ে এই ইস্যুতে অনেক জায়গায় অনেক কথা হয়েছে। যাই হোক, এটুকু দিয়ে রাখলাম। এখানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, সেনাপ্রধান যে ইন্টারভিউ দিয়েছে সেখানে আগামী 18 মাসের মধ্যে নির্বাচনের যে কথা বলা হয়েছে, তাহলে উনি বলছেন তাহলে কি ধরে নেব যে আপনার অন্তর্বর্তী সরকারের মেয়াদ হচ্ছে আগামী 18 মাস পর্যন্ত। ডক্টর ইউনূস বলছেন আপনি ইচ্ছা করে সেটা ধরে নিতে পারেন, কিন্তু সরকারের মতামত তো সেটা নয়। সরকার তো কোনো মত দেয়নি এ পর্যন্ত, কাজেই সরকার যখন মেয়াদ ঠিক করবে সেটা সরকারকেই বলতে হবে। সরকার না বলা পর্যন্ত তো সেটা মেয়াদ হচ্ছে না। তখন উনি বলছেন সরকার বলতে তো আপনাদেরই, হ্যাঁ আমাদেরই বলতে হবে, আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাই হবে তারিখ। তারপর তিনি বলছেন উপদেষ্টা পরিষদ এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। ডক্টর ইউনূস বলছেন আমরা আলোচনা করেছি কিন্তু কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে খুব স্পষ্ট একটা দ্বিমত আমরা দেখছি মোটা দাগে, কারণ সেনাপ্রধান কি বলেছেন সেটা নিয়েও এক ধরনের কনফিউশন তৈরি হতে পারে। রয়টার্সে উনি দু ধরনের কথা বলেছেন, আমি আমার ভিডিওতে বলেছি, এবং এরপর প্রধান উপদেষ্টা যিনি প্রেস সচিব তিনি ক্ল্যারিফাই করার চেষ্টা করেছেন যে সেনাপ্রধান মাঝে যে বক্তব্যটা আছে সংস্কারের পর 18 মাস নাকি বলতে চেয়েছেন। এখানে ডক্টর ইউনূসের জবাব শুনে আমাদের মনে হবে খুব ক্লিয়ারলি তিনিও 18 মাসই বুঝেছেন, কারণ এখানে ভয়েস অফ আমেরিকা যখন 18 মাস সেনাপ্রধান 18 মাসের কথা বলছেন, তখন ডক্টর ইউনূস সেই 18 মাসকে কন্টেস্ট করেননি। মানে সেনাপ্রধান যেটা বলেছেন তিনি সেটা মেনে নিয়ে বলছেন, এটা উনি বলেছেন, আমরা তো বলিনি। আমরা মানে সরকার, মানে উপদেষ্টা পরিষদ, যারা আলোচনার মাধ্যমে ঠিক করবে, এবং তারা যখন যে সময়টা বলবেন সেটাই জেনুইন সময় নির্বাচনের জন্য। সত্যিকার অর্থে এই ব্যাপারটা সরকারের দিক থেকে আসা উচিত। আনডাউটেডলি সেনাপ্রধান একটা রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, এবং এই মুহূর্তে সেনাপ্রধানের বড় একটা রোল আছে। আমরা জানি, একটু ব্যাকগ্রাউন্ড যদি বলি,
আমাদের এই মুভমেন্টে সেনাবাহিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা, তার একটা ডিসাইসিভ ভূমিকা ছিল। সেটা হচ্ছে শেষ মুহূর্তে শেখ হাসিনা যখন আরো ম্যাসাকার করে অ্যাট এনি কস্ট ক্ষমতায় থাকতে চেয়েছিল, উনি তার আদেশ মানতে ডিনাই করেছিলেন, কারণ তার উপরে মধ্য নিম্ন পর্যায়ের অফিসাররা এবং নন কমিশনড অফিসার্স, জুনিয়র কমিশনড অফিসার, সোলজার সবার একটা চাপ ছিল। সামষ্টিক চাপে উনি শেষ পর্যন্ত বুঝতে পেরেছেন যে জাতির এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা ঠিক হবে না, অ্যান্ড হি ডিসাইডেড যে উনি আর সরকারকে ক্ষমতায় রাখার জন্য জনগণের উপর গুলি চালাবে না। সেই রোল ছিল। এই মুহূর্তে তিনি মাঠে আছেন এবং তার বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে। সুতরাং তার কথাকে আমরা একটু গুরুত্ব দিই, কিন্তু রয়টার্সের যে ইন্টারভিউ তাতে কয়েকটা কথা ছিল যেগুলো নিয়ে আমরা কেউ অনেকের মনে প্রশ্নের উদ্রেক করেছে। একটু মনে করিয়ে দেই, তিনি সরকারকে সাহায্য করার কথা বলছেন। মানে বাংলাদেশ মিলিটারি কোনো অটোনোমাস সংগঠন না, এটা সরকারের কমান্ডের অধীনে থাকে, প্রধান উপদেষ্টার কমান্ডে আছেন থাকবেন। সেই সেনাবাহিনী সরকারকে সাহায্য করবে, তাতে মনে হয় যে এটার এক ধরনের একটা স্বাধীন সত্তা আছে, এটা নিয়ে কনফিউশন আছে। আবার এটার মাধ্যমে তিনি সরকারের বিরুদ্ধে সেনাবাহিনী যেতে পারে, বিশেষ করে ডক্টর ইউনূস যখন দেশের বাইরে আছেন তখন একটা সমস্যা তৈরি হতে পারে, এই ধরনের গুজবকেও তিনি নাকচ করেছেন। একই সাথে তিনি যখন নির্বাচনের আলাপ এনেছেন তখন সংস্কারকে তিনি এভাবে ভাষাগতভাবে এক্সপ্রেস করেছেন। তিনি তিনটা জায়গায় সংস্কারের কথা বলেছিলেন, স্মৃতি থেকে বলছি, বিচার, পুলিশ এবং আর্থিক খাতে সংস্কারের কথা ফোকাস করছেন নির্বাচনের জন্য। তার মানে উনি বলছেন 170 মিলিয়ন, ওভাবেই লিখেছেন রয়টার্সে, 17 কোটি মানুষের দেশে একটা নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার। এখানে কিন্তু একটা মেজর শিফট ছিল, ডিফারেন্স ছিল, যেটা আমি আমার ওই ভিডিওতে উল্লেখ করেছি। সরকার কিন্তু, যে সরকারটা এখন ক্ষমতায় আছে, তারা সংস্কার শুধু নির্বাচনের সাথে রিলেটেড সংস্কারের কথা বলছে না, তারা অনেকগুলো আরো বেশ কিছু রাষ্ট্রীয় সংস্কার করতে চান সেটা বলছেন। সো এই যে দ্বিমতের জায়গা ছিল, সর্বশেষ এখন এই মেয়াদ, যেটা সবচেয়ে বেশি আলোচিত বিষয়, এই মেয়াদের প্রশ্নে কিছুটা মতদ্বৈততা, মতবিরোধ হচ্ছে আমাদের মনে হতেই পারে। তবে দিনের শেষে আমরা প্রধান উপদেষ্টা যেটা বলছেন সেটাকেই চূড়ান্ত এবং প্রধান কথা হিসেবে ধরে নেব। সুতরাং আমাদের নির্বাচন কি হবে সেটা আমরা আসলে এখনো জানি না, কিন্তু এখানে একটা কিন্তু আছে। আমরা খেয়াল করেছি গতকালই সেনা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। ইনফ্যাক্ট তার এই ইন্টারভিউটা তার আগেই পাবলিশড হয়েছে। নানান স্পেকুলেশন হতেই পারে, অনেকে লিখছেন সামাজিক মাধ্যমে। যদিও সেনা প্রধান বলেছেন তারা প্রতি সপ্তাহে বসেন, রয়টার্সকে বলেছেন তাদের মধ্যে যথেষ্ট যোগাযোগ আছে, তারা পরস্পরের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো, তারা তাদের আইডিয়াস শেয়ার করার জন্য বসেন। কিন্তু ওই ঘটনার পরপর হওয়াতে এক ধরনের কনফিউশন কারো মধ্যে তৈরি হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেনাবাহিনীর দিক থেকে এমন কোনো কিছু আসলে হওয়া উচিত হবে না যেটা এই সরকারের সাথে তার কোনো ধরনের বিরোধ আছে, সেনা প্রধানের বিশেষ করে, সেটা প্রকাশিত হয়। সেটা প্রকাশিত হওয়া কোনোভাবেই উচিত হবে না। আমরা জানি এই দেশের মানুষ যেটা দেখতে চায় সেটা হচ্ছে এই সরকার এবং সেনাবাহিনী সরকারের পূর্ণ কর্তৃত্বে চলছে, এবং সরকারকে বাই ডিফল্ট এটা বলার কিছু নেই, সেনাবাহিনী সরকারকে সাপোর্ট করবে, সরকারের কথা শুনবে, এবং নির্বাচন যদি সরকার 6 মাসের মধ্যে দিতে চায় তার জন্য প্রয়োজনীয় সাপোর্ট দেবে। নির্বাচন সরকার যদি 1.5 বছর না বা তার চেয়ে বেশি সময় নিয়ে দিতে চায় তাকে সাপোর্ট দিবে। আবার সরকারকেও, এখানে আমি আগেও বলেছি, তার নিজের স্টেক আছে, সে তার নিজের মতো করে তো বলবেই, কিন্তু এই ডিউরেশনটা নির্ধারিত হবে রাজনৈতিক দলগুলোর সাথে ডিসকাশনের মাধ্যমে। আমরা দেখেছি ডক্টর ইউনূস তার কথাতে রিপিটেডলি বলেছেন সংস্কার করে, যেহেতু নির্বাচনের কথা এসছে, সংস্কারটা তিনি রাজনৈতিক দলের সাথে আলাপ করে ঠিক করবেন, দ্যাটস ফাইন। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে, আমরা যারা সাধারণ নাগরিক আছি, আমরা যারা দেখতে চাই এই সরকারটা সফল হোক, এই সরকারটা সফল হওয়া খুবই জরুরি, এবং আমরা অনেকে এটা রাইটলি রিয়ালাইজ করি সরকার যদি ফেইল করে সেটা আমাদের ভবিষ্যতের জন্য খুব বড় বিপর্যয় তৈরি করবে। সুতরাং যখনই আমাদের সরকার, উপদেষ্টা পরিষদ এবং সেনাবাহিনীর মধ্যে কোনো ধরনের কোনো দূরত্বের আলামত বা সামান্য ইঙ্গিত যদি দেখা যায়, সেটা যারা এই সরকারকে ডিস্টেবিলাইজ করতে চায় ইন মেনি ফর্মস, সেটাকে উস্কে দেবে। যখন প্রকাশ্যে কোনো বিরোধ আসে তখন মানুষ ধরে নেয় যে প্রকাশ্যে অনেক বেশি আসে না, যতটুকু হয়েছে মানুষ ধরে নেবে যে বিরোধ বাস্তবে হয়তো আরো বেশি, কারণ প্রকাশ্যের যতটুকু আসে এই ধরনের বিরোধ তার বেশি থাকার সম্ভাবনা থাকে। আমি
বিশ্বাস করতে চাই, আমি দেখতে চাই, আমরা দেখতে চাই, আমি ধারণা করি আমরা এটার সাথে দ্বিমত করব না। আমাদের সেনাবাহিনী তারা তাদের যে ডিসাইসিভ রোল প্লে করেছিল দেশের স্বৈরাচারের পতনের সময়, মাফিয়ার পতনের সময়, দেশের গণতান্ত্রিক উত্তরণেও সেনাবাহিনী প্রশ্নাতীতভাবে সরকারের পাশে থাকবে, সরকারের সাথে থাকবে। এখন পর্যন্ত সরকার কোনো কোনো ক্ষেত্রে, আমি এটা সমালোচনা করেছি যে সরকার ইনঅ্যাকশন দেখছি, সরকার তার পারফরমেন্স খুব ভালো দেখাতে পারছেন না, অনেক ক্ষেত্রে ভুলভ্রান্তি আছে, কিন্তু দিনের শেষে এটা আমাদের সরকার, তাদের সদিচ্ছা নিয়ে আমাদের কোনো রকম কোনো প্রশ্ন নেই, সেটা নিয়ে কোনো ডিবেট নেই। সুতরাং সেটা যদি ঠিকঠাক থাকে, তারা সেভাবে চলুক, সেভাবে সফল হোক, সেটা আমরা চাই। এবং অচিরেই মধ্যে যদি কোনো সমস্যা থেকেও থাকে সেটা ঘুচে যাওয়া দরকার, এবং ভবিষ্যতেও দুই পক্ষকেই সতর্ক থাকতে হবে যাতে এই ধরনের কোনো পরিস্থিতি না হয়, যাতে মনে হয় উপদেষ্টা পরিষদ এবং সেনা প্রধানের সাথে কোনো রকম কোনো দূরত্ব তৈরি হয়েছে। আবারও বলছি, এটা আমাদের শত্রু, দেশীয় শত্রু আছে আওয়ামী লীগ এবং তাদের যে লোকজন এই সরকারকে ডিস্টেবিলাইজ করতে চায়, বহিঃশত্রু আছে, একদম প্রকাশ্য ভিজিবল শত্রু ভারত আছে, সবাইকে অনেক উৎসাহিত করে তুলবে, এটা যাতে আর কোনোভাবেই না হয়।